আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আম্মা কোচিংয়ে গেলাম, গেট লাগাও। যা, দরজাটাই না যা, আর রাত করবি না। আলো ধূপধাপ নিচে নেমে হাঁটা দেয়। কোথায় বিক্রি করা যায় আংটি তাই ভাবছে। এই আংটি ব্যাগে রাখা যাবে না, দ্রুত বিক্রি করে টাকা নিতে হবে। তারপর রাতুলের সাথে শপিংয়ে যাবে। রিসোর্টের খরচ রাতুলে দেবে, কিন্তু রিসোর্টে পরার জন্য ভালো পোশাক কিনবে, সাজের জিনিস কিনবে। রাতুলের বন্ধু বান্ধবদের গার্লফ্রেন্ডরা খুবই টিপটপ। রাতুল বারবার বলে দিয়েছে তার গার্লফ্রেন্ডকে যেন সবার চেয়ে সেরা লাগে। আতিয়া বিয়ের জন্য হ্যাঁ তো বলে দিয়েছে, কিন্তু এখন লজ্জায় মাথা তুলে মিসবাহুর দিকে তাকাতে পারছে না। মিসবাহু নৌকা দরদাম করে ঠিক করছে। নৌকায় উঠে আতিয়াকে ইশারায় নৌকার কাছে আসতে বলে। আতিয়া নৌকায় পা দিতে কেমন দুলে ওঠে। ভয় পেয়ে সরে যায় আতিয়া। আগে কখনো নৌকায় ওঠা হয়নি। মিসবাহু হাত বাড়িয়ে দেয়। আসো, ভয় নাই, হাত ধরো। শক্ত করে ধরে রাখো, আমি সাঁতার জানি না। বোকা, হাঁটু পানি এখানে ডুববে না, আর ডুবলেও আমি আছি। দুজন দুজনের অজান্তেই তুমি করে বলতে শুরু করেছে। মিসবাহুর হাত ধরে নৌকায় উঠে আসে আতিয়া। মনে পড়ে এমনই একটা স্বপ্ন দেখেছিল একদিন, যেদিন হাত ধরা পুরুষটির চেহারা বোঝা না গেলেও আজ বুঝতে পারছে সে মিসবাহুই ছিল। নৌকা চলতে শুরু করেছে। নদীর মিষ্টি বাতাসে মাথার ঘুমটা পড়ে যায় আতিয়ার। মিসবাহু হাত দিয়ে খোপাটা খুলে দেয়। আতিয়া বাধা দিতে গেলে বলে, খোলা চুলে দেখিনি কখনো, থাকুক না এভাবে। আতিয়ার এক মাথা কালো চুলে আজ শ্যাম্পু করেছিল। চুলের ধরন বেশ ভালো আতিয়ার। এখনো বয়সের সাদা দাগ লাগেনি। ঝরঝরে চুলগুলো বাতাসে ওড়াউড়ি করছে। কয়েক গাছি চুল বারবার এসে পড়ছে মুখের উপর। মিসবাহু মুগ্ধ হয়ে দেখে ঘন ভ্রু, দীঘল পাপড়ির বড় বড় চোখ আর উজ্জ্বল ত্বকের আতিয়াকে কি ভীষণ সুন্দর লাগে মিসবাহুর। পায়রাও সুন্দরী ছিল, সুন্দরী আয়নাও, কিন্তু তাদের কারো সৌন্দর্য যেন এমন হৃদয়ে কাঁপন তোলার মতো লাগেনি কখনো। এ কি শুধুই মায়া আর ভালোবাসার খেলা? হয়তো আতিয়াকে মন থেকে ভালোবাসে ফেলেছে বলেই আতিয়াকে সাধারণের মাঝেও অসাধারণ লাগে মিসবাহুর। এমনটা আর কারোর জন্য অনুভব করেনি এই 40 বছরেও, হয়তো আর করবেও না। সিদ্ধান্ত নিয়ে নেয় মিসবাহু আয়নার ভালোর জন্য একটা ব্যবস্থা মানবিক দিক থেকেই করবে, কিন্তু বিয়ে যদি করতে হয় তবে আতিয়াকেই করবে। আয়না ব্যাপারটা ঠিক করে তবেই আতিয়াকে বিয়ে করতে হবে। আপাতত আতিয়াকে আয়নার কথা কিছু বলে পরিবেশটা নষ্ট করতে চায় না মিসবাহু। আতিয়া, জি। আমি কি তোমার বাসায় লোক পাঠাবো? তোমার বাসায় মুরব্বি তো তোমার আম্মা শুধু, তাই না? মিসবাহ, তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? আমার চাকরিটা খুব দরকার। তোমাকে চাকরি ছাড়তে হবে তো বলিনি। হ্যাঁ, আমার মা রাগারাগি করবেন, আগের দিনের মানুষ তো, কিন্তু তুমি সামলাতে পারবে না? সমস্যা আমার মা নিজে। চাকরি আমার নিজেরই আর করতে ভালো লাগে না। চাকরি করা কোনো দিনও আমার স্বপ্ন ছিল না। সারা জীবন শুধু একটা ঘর চেয়েছি, গুছিয়ে সংসার করতে আমার খুব ভালো লাগতো। আজ হাসান বেঁচে থাকলে আমাদের সংসারে 13 বছর চলতো। আমার বাচ্চাটা বেঁচে থাকলে এখন স্কুলে পড়তো। বিশ্বাস করো, আমি এই জীবনটাই চেয়েছি। দুটো মায়া সন্তান আর একজন ভালো জীবন সঙ্গী। ঠিক যেন এক টুকরো চাঁদের হাট। পৃথিবীটা হঠাৎ এলোমেলো হয়ে গেল। আমি হঠাৎ গৃহিণী থেকে ঘরের একমাত্র আয় করা সদস্য হয়ে গেলাম। আমার চাকরিটা আমার পরিবারের চলার অবলম্বন, অন্তত যতদিন আমার ভাই বোনগুলো দাঁড়িয়ে না যায়। আর এখানেই আমার আম্মার ভয়। আম্মা ভাবেন আমি আবার বিয়ে করলে আমার শ্বশুর শাশুড়ি আর চাকরি করতে দেবে না। দিলেও আমার চাকরির টাকা আমি আর বাবার বাড়িতে দিতে পারবো না। আমি আপনার কাছে খালি এইটুকু চাই যে আমি যেন প্রতি মাসে মায়ের হাতে বাড়ি ভাড়া আর বাজার খরচের টাকা 20,000 তুলে দিতে পারি। আমি মন থেকে চাই তোমার সংসারটা করতে। স্বামী সন্তান নিয়ে একটু সুন্দর জীবন কাটানোর বড় শখ আমার। টলবল চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে আতিয়ার। ঠোঁটগুলো কান্না আটকাতে কাঁপতে থাকে। মিসবাহুর কি যেন হয়। দুহাতে মুখখানি তুলে গভীর মমতায় চুমু এঁকে দেয় আতিয়ার ঠোঁটে, যেন শুষে নিতে চায় আতিয়ার সমস্ত কষ্ট আর কান্না। পুরনো আংটি ক্ষয়ে গিয়ে 2 আনা 4 রত্তির মতো আছে।
তবে পুরনো স্বর্ণ আর রিসিট না থাকায় আলো পেল মাত্র 7,000 টাকা। অবশ্য 7,000ও আলোর জন্য বিশাল ব্যাপার। শপিংয়ের জন্য 3,000 রেখে বাকি 4,000 কলেজ ব্যাগের ভিতর লুকিয়ে ফেলল। ব্যাগের ভিতরে একদম নিচের দিকে সেলাই খুলে নিয়েছিল আলো। সেই ছেঁড়া জায়গা দিয়ে টাকা ঢুকিয়ে আবার সেলাই করে দিয়েছে। কালো সুতো আর সুই সাথে করে নিয়েই এসেছিল। রাতুলের সাথে গিয়ে প্রথমেই 1,000 টাকা দিয়ে একটি পার্টি ব্যাগ কিনেছে। এত দামি ব্যাগ আলো এর আগে কখনো ব্যবহার করেনি। মা আর বোনেরা কখনো 500-600-র উপরে ব্যাগের জন্য খরচ করেনি। বাকি 2,000 দিয়ে সুইমিং করার জন্য টপস আর প্যান্ট নিয়েছে। লিপস্টিক আর ফাউন্ডেশনও নিয়েছে। হাতে বাকি থাকা 500 টাকা আর খরচ করেনি। রিসোর্টে গেলে হাতে কিছু রাখা দরকার। বাসায় ফিরে দেখে ধুমধুমার কাণ্ড। মেজো আপা আয়েশা আর মা দেলোয়ারা বেগম গলা উঁচিয়ে ঝগড়া করছেন। আপার স্বামী খলিল দুলাভাইও আপার সাথে তাল মিলিয়ে চেঁচামেচি করছেন। বিষয় হলো খলিল শাশুড়ি দেলোয়ারা বেগমের কাছ থেকে ধার নেওয়ার আগে বলেছিল কয়েক মাসের ভিতর লাভসহ লাখ টাকা ফেরত দেবে। মাস পেরিয়ে গেল, কিন্তু এখনও খলিলের টাকা দেওয়ার খবর নেই। দেলোয়ারা বেগম গত কয়েকদিন ধরেই মেয়ে আয়েশাকে এই বিষয়ে মনে করিয়ে দিচ্ছিলেন। দেলোয়ারা বেগমের ইচ্ছে ছিল টাকাগুলো পেলে স্বর্ণকারের দোকানে যাবেন, একজোড়া কানপাশা বানাবেন। স্বর্ণের দাম হু হু করে বাড়ছে, আর দাম কমার কোনো সম্ভাবনাও নেই। এখনও ছোট মেয়ের বিয়ে বাকি। ছেলের বিয়েতেও কিছু না হোক একটা চেইন অন্তত দিতে হবে। নিজের জন্য সোনার কিছুই তখন থাকবে না। কানপাশাটা তাই নিজের জন্য বানিয়ে রাখতে চান। আজ যখন হঠাৎ আয়েশা বাসায় আসে, দেলোয়ারা বেগম খুশি হয়ে যান। ধরেই নিয়েছেন আজ আয়েশাকে নিয়ে যাওয়ার সময় খলিল টাকা নিয়ে আসবে। আশিকের দেওয়া টাকাটা মেয়ে জামাইয়ের জন্য ভালো বাজার করিয়েছেন। মুরগি মাছ দুটোই রেখেছেন দুপুরের আয়োজনে। কিন্তু এই বিদায় বেলায় যখন খলিল আর আয়েশা টাকা পয়সার কথা কিছু পরিষ্কার না করে চলে যেতে উদ্যত হয়, তখন মুখ ফুটেই টাকার কথা তোলেন দেলোয়ারা বেগম। খলিল, বাবা টাকাটা পাইলে খুব ভালো হইতো। জানোই তো আতিয়া আগের মতো টাকা পয়সা দেয় না। আশিকের বেতন কত? ডাক্তার দেখামু, টেস্ট করুম, টাকা পয়সা হাতে নাই। কণ্ঠে দরদ আর অসহায়ত্ব এনে বলেন দেলোয়ারা বেগম। আতিয়া আফা টাকা দেয় নাই কেন? খোঁজ খবর করেন আম্মা? কোন ব্যাডার পাল্লায় পড়ছে নাকি? বহুত ফাদাম্মা লোক থাকে, এমন একা মহিলাকে কামাইয়া খেতে প্রেম ভালোবাসার কথা কইয়া ফুল চায়। আপাত কয় দিন আগেও বিয়া বইতে অস্থির আসিল, আপনি কইলে খোঁজ নিয়ে দেখি। সেরকম কিছু মনে হয় না বাবাজি। ওই লোন টানে 2টা। আয়েশার বিয়ের সময় লোন নিয়েছে, সেই লোনও টানতে হয়। ইস, কয় টাকা খরচ হয়েছে আমার বিয়েতে, যে বছর ধইরাও লোন শোধ করতে হয়। সব বানানো কথা। দেখকে কারে কারে দেয় না, নিজের জন্য জমায়। আচ্ছা, আতিয়ার লগে কথা কমনে। এখন খলিল বাবা তোমার কাছে যেটা পামু তা দিয়ে যাও। আম্মা টাকা থাকলে আপনার এইভাবে চাওয়া লাগতো না, নিজেই দিতাম। আপনার মেয়েরে খাওয়াইতাছি, আর টাকা কয়টা কি? তুমি না কইলা মাস ঘুরতে লাভ সহ টাকা আমার হাতে দিবা। কইছিলাম তো, কিন্তু যে স্কিমে টাকা দিছি তা পুরোই লস হয়েছে, কিছু পায় নাই। এটা কি কও? আমি তোমার নগদ দিলাম 25,000, কানের সোনার দুল দিলাম, 4 আনি দুলের দামও 25,000। আমারে তুমি বলছো লাভ সহ লাখ টাকা দিবা? বলছিলাম তো। আর আপনার পুরানো স্বর্ণ বিক্রি করতে গিয়ে দেখি সব খাত, 15,000ও পায় নাই। আপনার টাকার সাথে নিজে আরও 60,000 দিছি স্কিমে, সব পানি গেছে। সেটা কি চাইছি আপনার কাছে? আমার কাছে কেন চাইবা? তোমার টাকা তুমি কেমনে লস করছো তুমি জানো। আমার 50,000 দিয়ে দাও। এই টাকা আমার জান পানি করা টাকা। টাকা তোমার ফেরত দিতেই হবে। না দিলে কি করবেন? মামলা করবেন? আপনার মেয়ের কাবিনের 1 লাখ টাকা না, একবারে কাবিনের টাকা হাতে দিয়া মায়া দিয়ে যাবো। বেশি উল্টাপাল্টা কথা কইলে শাশুড়ি বইলা সম্মান দিতেছে। আয়েশা ভয় পেয়ে যায়। খলিল যেমনই হোক তাকে ভালো রেখেছে। শ্বশুর বাড়িতে টাকা পয়সা অপরিমিত না থাকলেও টানাটানি নাই। মায়ের জন্য ঝামেলা করে নিজের সংসারে অশান্তি চাই না। আর এই টাকা যে খলিল ফেরত দিবে না তা আয়েশা আগেই জানত। টাকা খলিল ব্যবসায় লাগিয়েছে, আর খলিলের ব্যবসা ভালো হওয়া তো আয়েশারই লাভ। স্কিমের বাহানা না করলে এই টাকাগুলো বাবার বাড়ি থেকে নিতে পারতো না।
বাবা বেঁচে নাই, বড় বোন আতিয়ার সাথে সম্পর্ক ঠান্ডা। ভাই আজ বাদে কাল বিয়ে করলে আর চিনবে না। মা বাঁচবে কয়দিন, আর বাঁচলেও কি, মা তো আয়েশাকে চালাবে না। মাই চলে ছেলে মেয়ের আয়ে। আতিয়ার মতো লেখাপড়াও নেই যে চাকরি করে খাবে, তাই স্বামীর পক্ষ নেওয়াই সর্বোত্তম ভাবল আয়েশা। আলো বাসায় ভয়ে ভয়ে ঢুকে দেখে মা, বোন, দুলাভাই সব হইচই করছে। নিম্ন আয়ের বাসা, এখানে অভিজাত এলাকার মতে একজনের ঘরের তামাশায় আরেকজন খিল দেয় না, বরং এগিয়ে এসে মজা নেয়। এখানেও তাই উৎসাহী মানুষজন আসর জমিয়েছেন। কেউ দেলোয়ারা বেগমের পক্ষে তো কেউ আয়েশার পক্ষে, কেউ কেউ দুজনকেই থামতে বলছেন। আলো আতিয়া আর আশিককে ফোন দিয়ে বাসায় আসতে বলে। আলোর ফোন দেখে আতিয়া ভয় পেয়ে যায়, ভেবেছে কেউ কিছু দেখে ফেললো কিনা। পরে আলোর কথা শুনে স্বস্তি পায়, এমন কিছু যে হবে ও আগেই জানতো। টাকা পয়সা নিয়ে খলিল সুবিধার না সে আগেই জানে। বিয়ের সময় থেকে ধাপে ধাপে ভালো টাকাই বের করেছে, তবু বোনটা ভালো আছে দেখে কিছু বলেনি। আয়েশা যদিও ওকে পছন্দ করে না, ভাবে আতিয়া সব সময় কড়া কড়া কথা বলে। খলিলকে বিয়ে করতে যাওয়ার সময়ও আতিয়া বাধা দিয়েছিল। তখন দেলোয়ারা বেগমও ভেবেছেন আতিয়া আয়েশাকে হিংসে করে। খলিল দেলোয়ারা বেগমের আদরের জামাই, কিন্তু স্বার্থে আঘাত লাগলে সবাই রূপ পরিবর্তন করে, বিশেষ করে যেখানে সবাই স্বার্থপর। আতিয়া, কার ফোন? কোনো সমস্যা? মিসবাহ, আমাকে আগে হোস্টেলে নিয়ে যান, কাপড় পাল্টাবো। এত সেজেগুজে বাড়ি যেতে পারবো না। আমার বোন আর বোনের স্বামী এসছে বাসায়, একটু পারিবারিক ঝামেলা, বাসায় যাওয়া দরকার। আচ্ছা চলো, চিন্তা করো না। এখন তুমি আমার আমানত, কিন্তু কোনো সমস্যা হলে জানাবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাসায় লোক পাঠাবো। আয়েশা আর দেলোয়ারা বেগমের ঝগড়া থামাতে আশিক বাসায় চলে এসেছে। এর মাঝে আতিয়াও এসে পৌঁছয়। শাড়ি পাল্টে নিয়েছে সোনিয়ার হোস্টেলে, মুখের সাজগোছও ধুয়ে ফেলেছে। এখন দেখে মনে হচ্ছে আতিয়া হাসপাতাল থেকেই এসেছে। সারাদিন খুশি মনে কাটানোর পর বাসায় ঢুকে এই অবস্থা দেখে মন তিতা হয়ে যায়। আম্মা থামো, আয়শা তুইও থাম। খলিল রে নিয়ে বাসায় যা, টাকা দেয়া লাগবে না, যা। দেলোয়ারা বেগম তেড়ে ওঠেন। এই, তুই লাগবো না বলিস কেন? আমার টাকা। আমার টাকা আম্মা, আমার কষ্টের টাকা, আমার মৃত স্বামী শাহিনের দেয়া কানের দুল, যেই দুল তুমি তোমার কাছে সাবধানে রাখবে বলে আজ থেকে 13 বছর আগে নিয়েছিলে। আয়েশা খলিলের সাথে চলে গিয়েছে। আতিয়ার কথার পর ঝগড়া আর বেশি দূর আগায় না। দেলোয়ারা বেগম জেদ দেখিয়ে ভেবেছেন আতিয়ার টুকটাক আংটি চেইন যা ওনার কাছে আছেন তা ভাব দেখিয়ে ফেরত দিবেন। বাকিগুলো তো ভেঙে এটা সেটা বানিয়ে ফেলেছেন। চুড়িগুলো আছে, তবে 2 ভরির চুড়ি দিয়ে দেওয়ার মতো মন নাই, যতই জেদ থাকুক। কিন্তু জিনিসে বের করে দেখেন একটা আংটি নাই, অল্প কিছু জিনিস, এর ভিতর একটা জিনিস না থাকলে তার চোখে পড়বেই। রাত দুপুরে আবার হইচই শুরু করেন দেলোয়ারা বেগম। আলো, আংটি তুই দেখছস? না ভাইয়া, আর তুমি আমারে এই কথা জিগাইলে কেন? আমার আংটি আমি আলমারি খুলা কেন নেব? কোনো অনুষ্ঠান হইলে তো আম্মা আমারে স্বর্ণের কিছু পরতে দেয় না, হারিয়ে ফেলুম ভাইবা। গত কয়েক মাসে টাকা হারাইতেছে অল্প বিস্তর, আজ স্বর্ণ হারালো। ঘটনা কি বুঝলাম না। তোকে জিজ্ঞেস করলাম কারণ বাসায় তো সকাল থেকে আমি, আতিয়া, আপা কেউ ছিলাম না, তুই, আম্মা আর আয়েশাই ছিলি। দেলোয়ারা বেগম বলেন, আশিক, তোর কি মনে হয় টাকা পয়সা ঘরের মানুষ সরাইতেছে? আমার খটকা লাগে আম্মা, বাইরের কেউ কে আসছে বাসায় যে আলমারি খুইল্লা খালি আংটি নিব? কোন বুয়াও নাই। আর বাইরের চোর চুরি করলে 1-2টা জিনিস কেন নিবে? কাও নিলে সব নিব। এত ভদ্র চোর কই আছে যে চেইন, বড় কানের দুল এসব নেয় নাই, শুধু ছোট আংটি নিছে? এর 2 কারণ, এতটুকু টাকাই দরকার, আর তার একসাথে বেশি কিছু নেওয়ার সাহস নাই। বলেই আলোর দিকে তাকায় আশিক। আলো চেষ্টা করছে নিজেকে শান্ত রাখার, কিছুতেই স্বীকার করবে না। ভাইয়া যাই বলুক আলো নিরীহ চেহারাই করে রাখবে ভাবে। বেশি রাগ দেখালে বরং উল্টে সন্দেহ করবে। আয়শা আপা নাই তো, আপা তো বাসায় আসলে গয়না কৌটো খুললা সব বাইর করে, আয়নার সামনে পড়ে। দেলোয়ারা বেগম ভ্রু কুচকায়, কথা মিথ্যা না। এই অল্প কয়টা গয়নার উপর আয়েশার ভালো টান বোঝে দেলোয়ারা। বাসায় আসলে বের করে এটা সেটা পড়ে। যাওয়ার আগে অনেক সময় জোর করে বলে দেলোয়ারা বেগম খোলায়, না হলে আয়েশা এমন ভাব করে যেন গয়না খোলার কথা মনেই নাই। আশিকও আর কথা বাড়ায় না, কিন্তু আলোকে চোখে চোখে রাখতে হবে।
ভাবে। আতিয়া তো বরাবরের মতোই বিরক্ত, তবে আশিকের কথাই বোনকে নিয়ে একটু সন্দেহ হয়। তার ৩,০০০ টাকাও বাসা থেকেই হারিয়েছে নিশ্চিত আতিয়া। আলোর দিকে আসলেই কারো নজর রাখা হয় না। নিজের মতো বড় হচ্ছে, মাথার উপর বাবার আদর শাসন নেই। উঠতি বয়সী ছেলে মেয়েদের অনেক রকম আবদার থাকে, আহ্লাদ থাকে। আলোর সেগুলো জানানোর জায়গা নেই, বলার জায়গা নেই। বাবার যে স্নেহ ভালোবাসা আতিয়া পেয়েছে তার মতো না হলেও কিছুটা আশিক আর আয়েশাও পেয়েছে, কিন্তু আলো কিছুই পেতে পারেনি। বাবা যখন মারা যায় আলোর বয়স তখন সবে 10 বছর। আতিয়া আড়ালে আশিকের সাথে কথা বলে ঠিক করে বোনটার সাথে একটু কথা বলা দরকার। দুজনেরই মনে হচ্ছে হাত টানের অভ্যেসটা আলোরই হয়েছে। কিশোরী সুলভ এটা সেটা কেনার জন্য হতে পারে, কিন্তু বাসায় আলোর দামি কিছু আতিয়ার নজরে পড়ে না। আলো কোচিংয়ে থাকলে জিনিসপত্র ঘেটে দেখতে হবে কি কি আছে। তাদের মা দেলোয়ারা বেগম নিজেই অসচেতন। আলো কোনো একটা বিপদ ঘটিয়ে ফেলার আগেই দেখতে হবে বিষয়টা। রাতে ঘুমানোর আগে দেলোয়ারা বেগমের কাছে আসে আতিয়া। আম্মা, আলমারির চাবি নিজের সাথেই রাখবা। স্বর্ণের যে দাম বাড়ছে, এই কয়টা জিনিস গেলেও লাখ টাকার ব্যাপার। আতিয়ার কথাই দেলোয়ারা বেগম মাথা নেড়ে সাই দেন, বলেন, তোর কি মনে হয় আয়েশা নিছে? না আম্মা, আয়েশা বড় চাহিদা রাখার মেয়ে, যা চায় বড় চায়। যেমন টাকার কথা আমি জানতাম যে খলিল কোনোদিন ফেরত দেবে না, আর আয়েশাও জানতো তার স্বামী একটা বাহানা দিয়ে টাকা বাহির করতেছে, তাও সে আটকায় নাই, কারণ এখানে সে নিজের লাভ দেখছে। তবে চুরির অভ্যাস নাই, আর ও নিলে মোটা চেন নিত, টলমলে আংটি না। তোর কার কথা মনে হয়? কারোর ওপর দোষ দিতেছি না আম্মা, তবে সত্যি বলতে আমরা কেউ আলোর দিকে নজর দিই না। আলো আসলে কতটুকু কি লেখাপড়া করতেছে সেই জানে। এই বয়সে একটা মেয়ে নিজের মতো বড় হইতেছে, ওর সাথে কোচিংয়ে মাঝে মধ্যে যাইও। আসলে কি প্রাইভেট পড়ে, না স্যারের কথা বলে মাসে মাসে ১,৫০০ টাকা অন্য কিছু করে, আর প্রতিদিনই দেরিতে আসে। আমি জিজ্ঞেস করলাম, বলে ছুটির পর স্যার ক্লাসেই বাড়তি পড়ায়, সামনে বোর্ডের পরীক্ষা তাই। এইটা আমার বিশ্বাস হয় না, টাকা ছাড়া ফ্রি কোথাও কেউ পড়ায় না এখন আর। হইতে পারে, আমার কাছে টাকা চাইয়া হয়রান হলো গত কয়েকদিন। কি জানি বিদায় অনুষ্ঠান আছে, ১,০০০ চাইছিল। বিদায় অনুষ্ঠান কয়বার হয়? তুমি ওর সাথে যাবা, কাল কি অনুষ্ঠান নিজে দেখে আসবা। আলো আড়াল থেকে সবই শোনে। রাগে ওর হাত পা চিরচির করতে থাকে। একটা আবদার পূরণ করার বেলায় কেউ নাই, আর শাসনের বেলায় সব টনটনে। দুটো টাকা দিতে না দিতে ভাই ওকে নিয়ন্ত্রণ করার চিন্তা করছে। আশিকের উপর রাগ হয়। আশিকে আতিয়া আর মায়ের মাথায় এগুলো ঢুকিয়েছে। কাল রাতুলের সাথে রিসোর্টে আলো যাবেই। বুদ্ধি করে আজকের শপিংয়ের জিনিসগুলো রাতুলের কাছে রেখেছিল। এগুলো ওর কাছে দেখলে খবরই ছিল। মিসবাহু আজ বিকেলেই দোকান থেকে বের হয়েছে জানতে পেরেছেন জাহানারা। এমনিতেই ছেলে কখন কই যায় এত কিছু খোঁজ রাখার মানুষ তিনি নন। আর মিসবাহু তো বাচ্চা ছেলে না, কিন্তু গত কয়েকদিনের ঘটনার জন্যই ছেলের ব্যাপারে খোঁজ রাখতে বাধ্য হচ্ছেন। ৬২ বছর বয়সে এসে ৪০ বছর বয়সী ছেলের গতিবিধি লক্ষ্য রাখতে হবে, এটা জাহানারা বেগম কখনো ভাবেননি। তরুণ ছেলে হাসানকে নিয়েও তার এত চিন্তা হচ্ছে না যতটা মিসবাহুর জন্য হচ্ছে। যে বয়সটা আবেগে ভেসে যাওয়ার ছিল, সেই বয়সটা মিসবাহু শতভাগ মা বাবা ভাই বোনের পিছনে দিয়েছে। ২১-২২ বছর থেকে বাবার সাথে ব্যবসার কাজ শিখেছে। একসময় বাবার মৃত্যুর পর পুরো ব্যবসা সেই সামলেছে। সময়ের প্রয়োজনে বিয়ে করিয়েছেন ছেলেকে। সেই বিয়ে বউ নিয়েও ছেলের অতিরিক্ত কোনো আহ্লাদ ছিল না, বরং এই নিয়ে ওনার গর্ব ছিল যে ছেলে স্ত্রৈণ নয়। মিসবাহুর প্রথম স্ত্রী পায়রার চলে যাওয়ার জন্য অনেকে আড়ালে আবডালে স্ত্রী সংসার নিয়ে মিসবাহুর উদাসীন অমনোযোগী থাকা জাহানারার অতিরিক্ত নাক গলানোকে দায়ী করলেও জাহানারা বরং পুলক অনুভব করতেন যে বড় ছেলে মা ছাড়া কিছু বোঝে না। সময়ের সাথে শরীরের শক্তি হারিয়েছেন, আর বাকি সন্তানদের উপর নিয়ন্ত্রণও। মেজ ছেলের বউ রত্নাকে পায়রার মতো শাসনে রাখতে পারেন না। হামিদ হাসান দুই ভাইও মিসবাহুর মতো একান্ত অনুগত নয়। যে ছেলে শুধুই মায়ের বলে যে চাপা একটা অহংকার বিরাজ করত মনে, আজ তার সেই গর্বের জায়গায় কারো যেন আঁচড় পড়ছে। মনে মনে নিজেকে গালি দেন, কেন আগেই উদ্যোগী হয়ে মিসবাহুকে বিয়ে করালেন না আবার। দীর্ঘদিন একা থাকায় কাল হয়েছে মিসবাহুর। তাজা হরিণের নরম মাংসের স্বাদ পাওয়া সিংহ হয়তো হরিণ না পাওয়া পর্যন্ত কিছু একটা খেয়ে ক্ষুধা মেটায়, কিন্তু জলজ্যান্ত হরিণ সামনে আসলে তখন তার মোহ কাটানো অসম্ভব হয়ে পড়ে। সেই মোহের পিছনে ছুটে শিকারের জালে পা দেয়।
তেমনি মোহের পিছনে ছুটছে মিসবাহ। জাহানারা মনে মনে বিরক্ত হন, যেই বয়সে মানুষের সব প্রেম ভালোবাসা করে সেই বয়স মিসবাহ কবেই ফেলে এসেছে। 40 বছর বয়সে এসে এগুলো যে প্রেম প্রেম না ভালোই বোঝেন। দীর্ঘদিন একা থাকার ফলে শারীরিক চাহিদার আকর্ষণ এড়াতে পারছে না মিসবাহ, আর এই শরীর একজনেরটা পেলেই হলো। তাই ধরে বেঁধে আয়নার সাথে বিয়েটা দিয়ে দিতে চান। বউয়ের আদর সোহাগে এক রাতে কাটালে এসব ডাইনির কথা মাথা থেকে এমনিই চলে যাবে। আয়নার ছেলে আছে, আগের ঘর ভেঙেছে, এই মেয়েকে নিজের নিয়ন্ত্রণে রাখতে সহজ হবে, এমনই দুর্বল অবস্থায় আছে। মিসবাহ ঘরে ঢুকে দেখে মা বসার ঘরে বসে তসবিহ পড়ছেন, মুখটা থমথমে। মিসবাহ পাশে গিয়ে বসে। আম্মা এখানে বসে আছেন যে? তোর অপেক্ষা করি, তোরে তো পাওয়াই যায় না। আমি তো প্রতিদিনই বাসাতে ফিরি, পাওয়া যায় না মানে কি? এখনো ফিরস ঠিক, কিন্তু কোনোদিন আমরা সবাই তোর মন থেকে বাহির হইয়া যামো কে জানে, তখন বাইরে সংসার পাতবি। আম্মা এ বাড়ি এত কষ্ট করে গড়ে তুলছি, সংসার করলে এখানেই করব, নিজের বাড়িতে। বাইরের সংসার পাতাবো কেন? বাহ, এতদিন কইতি এই বাড়ি আম্মা আপনার, আইসকস বাড়ি তোর। কোন দিন কইবি সবাই বাহির হন আমার বাড়ি থেকে। এসব পড়াইতেছে কেউ, তাই না? নিজের মাইয়ার উপরও কোনো টান নাই। আর তোর পলিন পরীক্ষায় খারাপ করছে জানস? 7 বছরের মেয়ে আম্মা, পড়া ধরালেই পড়তে পারবে। রত্না ওর ছেলেটাকে পড়ানোর সময় একটু পড়ালে মেয়েটা বুঝতো, স্যারের কাছে তো পড়তেই চায় না। আর আম্মা কি কথার কি মানে করেন? আমি বলতে চাইছি সংসার করলে আপনাদের সাথে মিলেমিশেই করব। এই বাড়ি অবশ্যই আপনার, আমার ভাইদেরও। আল্লাহর ওয়াস্তে নিজের মুখে উল্টোপাল্টা কথা লইয়া ঘরে অশান্তি আইনেন না। পলিনের দেখাশোনা করার জন্য মা দরকার, নটি বেটি না। মা হওয়ার মতো মাইয়া দরকার। মিসবাহ, তুই সত্যি শান্তি চাস? চাই। তাইলে এই শুক্রবারেই আয়নার লগে তোর বিয়া দিমু, তুই না করতে পারবি না। মিসবাহ বসা থেকে উঠে দাঁড়ায়। আম্মা এই শুক্রবার আপনাকে নিয়ে আতিয়ার বাসায় যাব, সামনাসামনি দেখেন, ভালো লাগবে আপনার। নটি বেটি না, পলিনের মা হওয়ার মতোই ভালো মেয়ে। সারা জীবন আপনার কথা শুনেছি, এবার আমার কথা শুনে দেখেন। দেলোয়ারা বেগম ফজরের ওয়াক্তে উঠে নামাজে পড়ে আবার শুয়ে পড়েন। সেই ঘুম গভীর হয়, 7টার আগে আর ঘুম ভাঙে না। আতিয়াও একই রুটিন ফলো করে। আশিকার আলো কখনো ওঠে, কখনো না উঠতে পারলে কাজা নামাজ পড়ে নেয়। বাসার সবার তাই সকালের ঘুম ভাঙতে মোটামুটি 7টা বাজে। আশিক আরও পরে ওঠে। আতিয়া ঘুম থেকে উঠে চা বসায়। সকালে চা আর টোস্ট বিস্কুট খেয়ে বের হয়। বক্সে কখনো রাতের ভাত, কখনো রুটি আর আগের দিনের সবজি চা থাকে ঢুকিয়ে নেয়। ডিউটির এক ফাঁকে খেয়ে নেয়। আজও আতিয়া সকালে উঠে হাত মুখ ধুয়ে চা বসিয়েছে। রান্নাঘর থেকে বসার ঘরের দিকে তাকিয়ে দেখে মেইন দরজাটা সামান্য ফাঁকা। অবাক হয়, এত সকালে কে বাইরে গেল? দেলোয়ারা বেগমকে রুম থেকে বের হতে দেখে প্রশ্ন করে, আম্মা এত সকালে কে গেল বাইরে? দরজা খোলা কেন? জানি না, আমি মাত্র উঠলাম, ওইটা দেখে আলো নাই পাশে। আলোর প্রতিদিন ডাইকা উঠানো লাগে, আজ এত সকালে উঠলো দেখে অবাক হয়েছি। আলো কি বাইরে গেছে নাকি? এত সকালে না বলে কই যাবে? কিছুক্ষণের ভেতরেই বোঝা যায় আলো বাসা থেকে পালিয়েছে। একটা চিঠিও লিখেছে। পড়ার টেবিলের উপর চিঠিটা গ্লাস দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে। যাওয়ার আগে আলমারি খুলে বাকি গয়না, দেলোয়ারা বেগমের জমানো 5,000 টাকা আর ভাই আশিকের ফোনের সিম খুলে রেখে তার স্মার্টফোনটা নিয়েছে। আতিয়ার রুমে গিয়ে কিছু নেওয়ার সাহস হয় না। আতিয়ার ঘুম পাতলা জানে আলো। নিজের ভালো যে কয়টা জামা কাপড় আছে সেগুলোও নিয়েছে। চিঠিতে অবশ্য জানিয়েছে যে মা বলেছে এই গয়নাগুলোর বেশিরভাগ আলোর বিয়ের জন্য রাখা, তাই নিজের গয়না হিসেবেই সে নিয়ে যাচ্ছে। বোন আতিয়া তো বিধবা, সে গয়না দিয়ে কি করবে? মায়ের বয়স হয়েছে, তারও আর গয়না পরার কোনো দরকার নেই। আর ভাই আশিক যখন বিয়ে করবে তখন তার বউয়ের গয়না শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেবে। এইসব কারণও আলো চিঠিতে উল্লেখ করে গিয়েছে। চিঠিতে লিখেছে, আপা, তোমরা সবাই মিলে আমাকে চোর সাব্যস্ত করেছো। কথাটা পুরোপুরি ভুল। আমি না বলেই টুকটাক টাকা পয়সা নিয়েছি ঠিক, কিন্তু নিয়েছি তো নিজের ভাই বোনের কাছ থেকে। কারণ তোমরা নিজেরাই নিজে থেকে আমাকে কোনো হাত খরচা দাও না। আমি হেঁটে স্কুলে যাই, স্কুল থেকে আসি, 20 টাকা রিক্সা ভাড়াও কেউ দেও না। আমার বান্ধবীরা সময়ে সময়ে কত কেনাকাটা করে, আমি পারি না। বেশিরভাগ সময় তোমার কাপড়, আয়শা আপার কাপড় ধার করে পরা লাগে, আমার গায়ে হয় না, ঢিলা হয়।
ঈদে একজোড়া জুতো দিয়ে তোমাদের আর খবর থাকে না। কানের দুল, চুড়ি, লিপস্টিক, কত কিছু লাগে, চাইলেই ঝাড়ি মারো। এইভাবে ফকিনীর মতো কোচিংয়ে যেতে আমার লজ্জা লাগে। তোমাদের কারোর মাথায় আসে না মেয়েটা বড় হইতাছে, তারও কয়টা টাকা হাত খরচা দেওয়া উচিত। আমার বান্ধবীরা বলে আমি কিপটা, আমি কাউরে বলতে পারি না যে আমার কাছে টাকা নাই, তাই খরচ করতে পারি না। তোমাদের নামে সবসময় কত বড় বড় কথা বলি সব জায়গায়। বলি আমার বোন ডাক্তার, হাসপাতালে চাকরি করে, ভাইয়ার বসুন্ধরার দোকান আছে, আমরা নিজেদের ফ্ল্যাটে থাকি। এসব না বললে কেউ মিশতে চায় না, ছোট লোক ফকিনি মনে করে, বন্ধু হয় না। আমি তাই মিথ্যা বলি, কিন্তু মিথ্যা বলে তো আর হয় না, দেখাতে হয়। কিন্তু দেখানোর জন্য কিছু টাকা কই? তোমরা কেউ তো কিছুই দাও না, তাই সরানো শুরু করলাম। 50-100 যা পেতাম। একদিন সাহস করে তোমার 3000 টাকা নিয়েছি, আর একদিন ভাইয়ার 500। এরপর দেখলাম এটাই সহজ, এতদিন টুকটাক টাকা নিয়েছি। আংটিটা নিতাম না, নিয়েছি কারণ আমার বন্ধুরা সবাই ঘুরতে যাচ্ছে, আমি টাকা চেয়েছি, কেউ দায়ও নাই। আমি কি করতাম বলো? তাই আংটি নিয়েছি। তাছাড়া এই আংটি গয়নাগুলো তো আমার বিয়ের জন্য রাখা, আমারই জিনিস। এই আংটির জন্য তোমরা ঠিক করেছো আমাকে পাহারা দিয়ে রাখবা, তাহলে তো আমি আর তোমাদের সাথে থাকতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, তাকে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকবো। সে ভালো ছেলে, ঢাকায় নিজেদের ব্যবসা বাড়ি সব আছে, কিন্তু একদম খালি হাতে শ্বশুরবাড়িতে যেতে কেমন লাগে। তাই গয়নাগুলোও নিয়ে গেলাম, টাকাও নিলাম, টুকটাক খরচ যদি লাগে। এমনি বিয়ে দিতে গেলে তো তোমাদের আরও বেশি লাগতো। আশিক ভাইয়া ফোনটাও নিলাম। ভাইয়া মনে করো বোনের বিয়েতে পুরনো ফোনটা গিফট দিছো, ফোনে ছবি তুলবো। আমার ভালো কোনো ফোন নাই, আর তোমার বিয়ের সময় বউয়ের গয়না তো শ্বশুরবাড়ি থেকেই দেবে, তুমি গয়না দিয়ে কী করবা? এগুলো বোনে দিছো ভাবো। আতিয়া আপাও এখন আর গয়না পরে না, আমার জিনিস আমি নিয়েছি। চোর হলাম কিভাবে? সর্বশেষে আম্মা, আমার ওপর মনে কষ্ট রাখো না, শ্বশুরবাড়ি গিয়ে তোমাদের দাওয়াত দিব, সবাই এসে আমাকে দোয়া করে যাবা। আর সোনার ওপর লোভ রাখো না, বয়স হলো, আল্লাহ খোদার নাম নিতে হয়। আল্লাহ হাফেজ। আলো আক্তার। চিঠি পড়ে আতিয়া হতভম্ব। কাকে বিয়ে করতে গিয়েছে আলো? কার পাল্লায় পড়েছে? এই 16 বছরের উঠতি বয়সী মেয়েকে নিয়ে যদি খারাপ পাড়ায় বিক্রি করে দেয় কেউ, তবে কিভাবে আলোর হদিশ পাবে আতিয়া? দেলোয়ারা বেগম বিলাপ করতে শুরু করেন। কিছুক্ষণ মেয়েকে গালি দেন, কিছুক্ষণ গয়নার জন্য বিলাপ করেন, পরক্ষণেই আবার কম বয়সী মেয়েটা কার সাথে কথায় গিয়ে কোনো বিপদে পড়েছে তাই ভেবে চিন্তায় অস্থির হন। আম্মা কান্নাকাটি করো না এখন, খবরদার কাউরে কিছু বলবা না এখন, কিছু বলার দরকার নেই। আমি খুঁজে বের হইতেছি, খোঁজ নিতেছি কোন ছেলের সাথে লাইন করছে, তার আগে যেন কেউ টের না পায়। আশিক সাবধান করে। আশিক পুলিশে জানাবি কোথায় গেল, কার সাথে গেল? কাল রাতে ওরে এমনি জেরা না করলেই হতো। আপা, আলো কিন্তু এত বোকাও না। আমার মনে হয় ও অনেকদিন ধরেই বিয়ে করার কথা ভাবছিল, হুট করে কাল রাতের ঘটনায় নেওয়ার সিদ্ধান্ত না, ভাবছিল আগে থেকেই। কালকের ঘটনায় হয়তো জলদি জলদি এসব করছে। তবে যে ছেলের সাথে গিয়েছে সেই ছেলে তো আকাশ থেকে পড়ে নাই, আমি খোঁজ নিচ্ছি। আশিক দুপুরের ভিতর খোঁজ নিয়ে বের করে ফেলে আলোর যে ছেলের সাথে সম্পর্ক, তার নাম রাতুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ে, বাড়ি কামরাঙ্গীরচর। ঠিকানাও মোটামুটি বের করেছে। ছেলের পড়ালেখা প্রায় শেষ, তবে এখনও কিছু করে না, বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়ায়, ভাইয়ের সাথে ব্যবসায়ী কাজে সাহায্য করে। কামরাঙ্গীরচরে বাড়িটা নিজেদের হলেও অবস্থা যে খুব ভালো তা নয়। অনেকগুলো ভাই বোন, অবিবাহিত বড় ভাই বোন সবই আছে। এই ছেলে আলোকে কিভাবে বিয়ে করবে বুঝতে পারছে না আশিক। করলেও বাড়িতে নিয়ে তুলবে কিভাবে? মনে হচ্ছে আলো রাতুলের সবটা জানে না, ততটুকুই জানে যতটুকু রাতুল জানিয়েছে। সাথে নিজেও আর একটা চিন্তাই পড়ে, রাতুল কতটুকু জানে আলোর ব্যাপারে। আলো নিজেই চিঠিতে লিখেছে যে সবাইকে বলতো বোন ডাক্তার, ভাইয়ের ব্যবসা আছে, নিজেদের ফ্ল্যাট আছে। এসব কথা নিশ্চয়ই রাতুলকেও বলেছে। বোনটা নিজেকে যতটা বুদ্ধিমান ভাবে ততটা আসলে না। বাইরে না দেখালেও মনে মনে চিন্তা ঠিকই হচ্ছে আশিকের। রাতুল যে জায়গাগুলোর আড্ডা দেয় সেসব জায়গায় খুঁজে রাতুলকে পায়নি আশিক। আলোর বন্ধুরা জানিয়েছে আজ আলোর রাতুলের সাথে কোনো বেড়াতে যাওয়ার কথা, কোনো একটা রিসোর্টে। ঢাকার আশেপাশে ব্যাঙের ছাতার মতো অসংখ্য রিসোর্ট আছে। কোথাও গিয়েছে আলো, ফিরে আসতে পারবে তো না সেখান থেকেই হাত বদল হয়ে যায়।
আলোর ভীষণ ভালো লাগছে। এত সুন্দর জায়গায় আগে কখনো আসেনি। যদিও রাতুলের দুই বন্ধুর সাথে আসা মেয়ে দুটো খুব নকরা করছে, বলছে রুম ছোট, বাথরুম ছোট, বাথটাব নেই, রুম অতটা পরিষ্কার না, খাওয়া ভালো না, সুইমিং পুল ছোট, আরও কত কি। অথচ আলোর তো সবই ভালো লাগছে। কি সুন্দর সাদা টাইলসের রুম, সাদা টাইলস বসানো বাথরুম, বাথরুমের একটা অংশ গোসল করার জন্য আলাদা করে দেওয়া। গোসল করলে পুরোটা বাথরুম ভিজবে না। তাদের বাসায় একটাই বাথরুম, সেই বাথরুমের কালো রঙের ফ্লোর সবসময় ভিজে থাকায় কেমন পিচ্ছিল হয়ে থাকে। এই বাথরুমের চেয়ে আয়তনে অর্ধেক, সেই বাথরুমেই কাপড় ধোয়া থেকে সব কিছু করতে হয়। আর এই মেয়েগুলো কি বলে যে বাথরুম ছোট। আর বিছানাটাকে ঝকঝকে সাদা চাদরে ঢাকা তুলতুলে নরম, গা এলিয়ে দিলে শরীর ডুবে যায়। আলোর খুব ইচ্ছে হচ্ছে সুইমিং পুলে নামার, কিন্তু রাতুলের ইচ্ছেই আগে রুমে আসতে হয়েছে। আলোকে ভীষণ করে কাছে পেতে উতলা হয়ে গিয়েছে রাতুল। আলো খুব বেশি আপত্তি জানায়নি। রাতুলকে রাগিয়ে দেওয়ার ইচ্ছে নেই। থাক, আগে রাতুলের সাথে রুমে সময় কাটাক। সবে বেলা 12টা, বিকেল 4টে পর্যন্ত সুইমিং করা যাবে। এত তারার কিচ্ছু নেই। সবাইকে বিদায় দিয়ে রুমে এসে ঢুকেছে রাতুল। বাকিরা সুইমিংয়ে যাচ্ছে। রাতুল দরজা লাগিয়ে দিয়ে আলোর কাছে আসে। আলোর বয়স সবে 16 হলেও রাতুলের বয়স প্রায় 25। রাতুল প্রেম ভালোবাসার কথা বলে খুব বেশি সময় নষ্টের ভিতরে যায় না। সময় কম, যা করার এই সময়ের ভেতরেই করতে হবে। রাতুলের অস্থিরতায় কষ্ট হয় আলোর। পূর্ণবয়সী যুবকের শরীরের ভারে নিষ্পেষিত হতে হতে প্রথম মিলনের স্বাদ উপভোগ করার চেয়ে কেমন যন্ত্রণা হতে থাকে। তবু দাঁতে দাঁত চেপে সহ্য করে যায়। প্রথম প্রথম এমন কষ্ট হয় শুনেছে। মনকে বোঝায় আলো। বেলা গড়াতে থাকে, ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে বেলা 3টে। আলোর সমস্ত শরীরে কেমন ব্যথা। রাতুল কোনো একটা কিছু খেয়েছে বুঝতে পারছে আলো। রুমে এসেই একটা ট্যাবলেট খেয়েছিল, বলল এটা প্রয়োজন। তারপর কেমন পশুর মতো আচরণ। এতদিনের চেনা রাতুল আর আজকের রাতুলের মাঝে অনেক পার্থক্য। এই রাতুলের মাঝে যেন কোনো মায়া মমতা নেই। প্রবলভাবে পিষে ফেলা আর আঘাত দেওয়ার মাঝেই যেন শারীরিক আনন্দ খুঁজে পাচ্ছিল রাতুল। থেমে থেমে বারবার ঝড় উঠেছে রিসোর্টের এই নিরিবিলি কামরায়। ঝড় শেষে সাদা চাদরে ছোপ ছোপ লাল রক্ত ঘোষণা দিচ্ছে আলোর কুমারিত্ব হারানোর। আলো, উঠে মুখ হাত ধুয়ে কাপড় বদলাও, খেতে যাব। 4টার পর লাঞ্চ কুপন কাজ করবে না। সুইমিং করারও সময় শেষ হয়ে যাচ্ছে প্রায়। আমি মাথা উঠাতে পারছি না, অনেক রক্ত গিয়েছে। আরে না গো, সাদা চাদর দেখে অনেক রক্ত মনে হচ্ছে। তুমি তাড়াতাড়ি গায়ে একটু পানি দিয়ে গোসল দাও তো, ঠিক হয়ে যাবে। আমি একটু শুই, দুর্বল লাগতেছে। এত দুর্বল হলে কিভাবে হবে? শোনো, 6টায় কিন্তু বের হয়ে যেতে হবে। আগে তোমাকে তোমার বাসার কাছে নামিয়ে দেব, তারপর আমরা বাসায় যাব। আমার বাসা? আমি তোমাকে বলেছি যে বাসায় চিঠি লিখে চলে এসেছি আমি। আলো, পাগলের মতো কথা বলে না। আমার মেজো ভাই এখনো বিয়ে করেনি, 2 বোন অবিবাহিত আছে। আমি নিজেই এখনো কিছু করছি না, এই সময় তোমাকে নিয়ে উঠবো কই? তার চেয়ে তুমি বাসায় যাও। বিয়ে তো আমরা করেই ফেলেছি। আমরা এখন নিজ নিজ বাসায় যাই। বাসায় জানাবো। আমার আম্মা আব্বা তোমাদের বাসায় যাবে, সুন্দর করে তোমাকে তুলে আনবে। এর মাঝে তুমি বাসায় বলে 10 লাখের ব্যবস্থা করবা। 10 লাখ? কি কও? এত টাকা কিসের জন্য? আমাদের সংসার করতে হলে আমাকে কামাই করতে হবে না? তোমার স্বামী বেকার থাক চাও তুমি? আমি এই টাকা দিয়ে কোথাও চাকরিতে ঢুকবো, না হলে ব্যবসায় লাগাবো, তারপর তো সব তোমারই। 10 লাখ তো দূর, আমার পরিবার 1 লাখও দিতে পারবে না যা আমি নিয়ে এসেছি। কি আনছো? তোমার বিয়ের জন্য বানানো গয়না আনছি। রাতুল উঠে গিয়ে আলোর ব্যাগ হাতে নেয়। আগে বলবা না? কত ভারী হবে। আরে বোকা, এই ব্যাগ এমনি রাখে কেউ? আগেই তো আমার হাতে দেওয়া দরকার ছিল। কয় ভরি গয়না? গলার চেন, কানের দুল, 1 জোড়া চুড়ি, 2টো আংটি, 3 3.5 ভরি হবে। মাত্র? আরে 8-10 ভরির নিচে বিয়ের গয়না হয় নাকি? আমার মেজ বোনের বিয়েতে 2.5 ভরি দিয়েছিল। কত সুন্দর বিয়ে হয়েছে, কেন হবে না? তোমার ডাক্তার বোন, ব্যবসায়ী ভাইয়ের হাত এত ছোট কেন? তোমাদের নিজেদেরও তো টুকটাক সম্পদ আছে না? রাতুল, রাগ করো না, আমি একটু বাড়াই বলছি, বুঝেছো? আমার বোন হাসপাতালের নার্স, সে সংসার চালায়। ভাই দোকানে চাকরি করে, বেতন কম, তবে সামনে বড় চাকরি পাবে। পরীক্ষা দিছে ভালো ভালো জায়গায়, ভালো ছাত্র।
রাতুল কথার মাঝে ব্যাগে খুঁজতে খুঁজতে গয়নার পুটলি পায়। গয়না খুলে খুবই হতাশ হয়। সনাতনী সামান্য কিছু গয়না বিক্রি করতে গেলে ভরিতে আরও কাটা যাবে। পুরো 3 ভরির দাম পাবে না, 2-2.5 লাখ পেতে পারে। হ্যালো, এটা তুমি ঠিক করো নাই। তুমি বাড়িয়ে বললা কেন? আর এই গয়নায় কি হবে? শোনো, এই গয়না আমার কাছে থাক। তুমি আজ বাসায় যাও, 10 লাগবে না, আর 5 লাখের ব্যবস্থা করে ফোন দিও। আমি আব্বা আম্মাকে পাঠিয়ে তোমাকে তুলে আনার ব্যবস্থা করব। আমি এত কিছু বুঝি না, তুমি তো খালি আদর করার সময় বলতা তোমার কাছে একবার চলে আসার জন্য। আজ যখন এসেছি তখন এইভাবেই আমার জীবন নষ্ট করলা। বিয়ে করে বাসায় না নিতে পারলে আমার সাথে সম্পর্ক করলে কেন? এতক্ষণ আমাকে খামচে দিয়ে কামড়ে কিছু রাখো না। আমি সব সহ্য করেছি, এখন আবার আমার গয়না নিতে চাও? রাখো আমার গয়না, রাখো।